আর্টিফিশিয়াল একাডেমিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা ক্লাস 9 ডেফিনেট কোয়েশ্চেন মানছে 414 পেজে চলে এসেছি। আর এখানে আমরা পাশকুড়া গার্লস হাই স্কুলের যে স্কুলটা রয়েছে, মানে মডেল সেট রয়েছে, সেটাকে আমরা সলভ করব। তোমাদের ক্লাস 9 থার্ড সামেটিভের জন্য তোমরা নিশ্চয়ই ডেফিনেটের যে মডেল সেটগুলো রয়েছে থার্ড সামেটিভ ইভলিউশনের, সেগুলো নিশ্চয়ই তোমরা সলভ করা শুরু করেছো। তো পাশকুড়া গার্লস হাই স্কুল হচ্ছে আমাদের একদম মানে সবার লাস্টে একদম সর্বশেষ একদম একটা স্কুল। তো এটা নিশ্চয়ই এখনো তোমাদের সলভ করা হয়নি। প্রথম দিকে যেহেতু অনেকেই তোমরা সলভ করে ফেলেছো, তার জন্য প্রথম দিকের স্কুলগুলো আমি এখন দিচ্ছি না, আমি লাস্টের দিক থেকে দিতে যাচ্ছি। আর তার আগে যদি তোমাদের অন্য কোনো স্কুল বেশি ইম্পর্টেন্ট মনে হয়, তাহলে তোমরা আমাকে সেটা কমেন্ট করতে পারো, আমি সেটা আগে দিয়ে দেবো। তো চলো বেশি সময় নষ্ট না করে পাশকুড়া গার্লস হাই স্কুলের যে সমস্ত প্রশ্নগুলি আছে সেগুলো সলভ করে নিই। তবে তার আগে তোমরা যদি চ্যানেল নতুন থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে দিও আর অল বাটন অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এখানে আমাদের দ্য প্রাইস অফ ব্যানানাস থেকে একটা প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, আর তার থেকে আমাদের বেশ কিছু প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে আছে শেঠজি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য, এটা হবে অপশন সি গুডস ট্রেন। আর দুই দাগে আছে দ্য ভেন্ডার ওয়াজ গিভেন হবে, এটা গিভেন নয়, ঠিক আছে, এখানে ভি হবে, প্রিন্টিং মিস্টেক। দ্য ভেন্ডার ওয়াজ গিভেন অনলি, এটা অপশন এ 1 আনা হবে। এরপরে আছে শূন্যস্থান পূরণ। তো প্রথমটা আছে দ্য ফ্রুট ভেন্ডার ওয়াজ ভেরি, তো এখানে ফ্রাস্ট্রেটেড হবে আনসার, FRUSTRATED, ফ্রাস্ট্রেটেড। দ্য ফ্রুট ভেন্ডার ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটেড। Just as the train started moving, the fruit vendor was running, ঠিক, এটা হবে রানিং। এরপরে ট্রু ফলস। প্রথমটা আছে দ্য রিচ বিজনেসম্যান হ্যাড বিন সিম্প্যাথেটিক টু দ্য ফ্রুট ভেন্ডর, এটা ফলস হবে, কারণ ওই ধনী ব্যবসাওয়ালা কখনোই ওই ফল বিক্রেতার প্রতি সিম্প্যাথেটিক বা সমবেদনশীল হয়নি, তার জন্য এটা ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কি লিখবো, এখানে আমাদের এইটাই আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে, এই যে the whole amusing episode had ended in a bitter sense of grievance against the rich businessman who had been so hard to the generous-hearted fruit vendor, যে কিনা ওই মানে সহৃদয় ব্যক্তি ফল বিক্রেতার প্রতি খুব কঠোর হয়েছিলেন, সিম্প্যাথেটিক হননি। তারপরে দুই দাগে আছে দ্য ন্যারেটর শোড হিজ ড্রয়িং টু নান বাট দ্য বিজনেসম্যান, এটাও ফলস হবে, কারণ এটার মানে হচ্ছে যে বক্তা তার ড্রয়িংটা শুধুমাত্র বিজনেসম্যানকে ছাড়া আর কাউকে দেখাননি, মানে শুধুমাত্র বিজনেসম্যানকেই দেখিয়েছিলেন, কিন্তু এটা ফলস হবে, কারণ তিনি শুধুমাত্র বিজনেসম্যানকেই দেখাননি, তাছাড়া সবাইকে দেখিয়েছিলেন, উল্টোটা। তাহলে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে I drew a cartoon of Shetji and showed my drawing to all the other passengers except him, এটা হবে ফলস, আর এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে আমাদের দুটো প্রশ্ন আছে। প্রথমটা আছে হোয়াট ডিড দ্য ফ্রুট ভেন্ডর ডু ওয়েন দ্য ট্রেন বিগ্যান টু মুভ, যখন ট্রেনটা চলতে শুরু করেছিল তখন ফ্রুট ভেন্ডর কি করেছিল। তো এই প্রশ্নের আনসারটা আমরা এইভাবে লিখে নেব, তোমরা যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার্স, তারা জানো যে আমি প্রশ্নের উত্তর লেখার আগে সবসময় গল্পের নাম এবং গল্প লেখকের নাম উল্লেখ করে দিতে বলি। এতে করে যিনি খাতা দেখবেন, তোমাদের স্কুলের যে স্যার বা ম্যাডাম খাতা দেখবেন, তার কিন্তু ইমপ্রেশনটা খুব ভালো হবে। সে কিন্তু ভাববে যে তোমার খাতাটা একদম ইউনিক, তুমি সবার মতন করে লেখো না, তুমি প্রশ্নের উত্তর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারো। আর যাদের মনে হচ্ছে যে গল্প বা গল্প লেখকের নাম তারা মনে রাখতে পারছে না বা উল্লেখ করতে পারছে না, তারা তাহলে আমি বলবো যে তোমরা ডাইরেক্ট উত্তর লিখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে উল্লেখ করে দেওয়া উচিত। তো তোমরা তো পরের বছর 10-এ উঠবে এবং মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তো মাধ্যমিক স্ট্যান্ডার্ডের লেখাটা এখন থেকে তৈরি করে নেওয়া বেটার হবে। তো এটাকে আমরা এইভাবে সাজাতে পারি, অ্যাকর্ডিং টু দ্য স্টোরি দ্য প্রাইস অফ ব্যানানাস রিটেন বাই মুলকরাজ আনন্দ। মুলকরাজ আনন্দের লেখা দ্য প্রাইস অফ ব্যানানাস গল্প অনুসারে ওয়েন দ্য ট্রেন বিগ্যান টু মুভ, যখন ট্রেন চলতে শুরু করেছিল, দ্য ফ্রুট ভেন্ডার ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট, ফল বিক্রেতা প্রথমে এটার সাথে দৌড়াতে শুরু করেছিল, দেন গট অন টু দ্য ফুট স্টেপ, তারপরে ওই পাদানিটাতে চড়ে বসেছিল, অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো, এবং জানলাটাকে আঁকড়ে ধরেছিল, প্লিডিং, প্রার্থনা করতে করতে। বাট ওয়েন শেঠজি ডিড নট গিভ হিম দ্য মানি, কিন্তু যখন শেঠজি তাকে টাকাটা দেননি, হি ফাইনালি ড্রপড অফ বিইং ফ্রাস্ট্রেটেড, সে একদম হতাশ হয়ে অবশেষে নেমে পড়েছিল। তো এটা হবে আমাদের আনসার। এরপরে দুই দাগের প্রশ্নটা ছিল হু ড্রেউ আ কার্টুন অ্যান্ড শোড ইট টু হুম, কে একটা কার্টুন তৈরি করেছিল এবং সেটা কাকে দেখিয়েছিল। তো এটার আনসারও আমরা ওইভাবেই সাজাবো। আনসার হবে অ্যাকর্ডিং টু দ্য স্টোরি দ্য প্রাইস অফ ব্যানানাস রিটেন বাই মুলকরাজ আনন্দ। মুলকরাজ আনন্দের লেখা দ্য প্রাইস অফ ব্যানানাস স্টোরি অনুসারে দ্য অদার ড্রিউ আ কার্টুন অফ শেঠজি, লেখক শেঠজির একটা ছবি বা কার্টুন ব্যঙ্গচিত্র তৈরি করেছিলেন, অ্যান্ড শোড ইট টু অল দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য কম্পার্টমেন্ট এক্সেপ্ট শেঠজি, এবং তিনি ওই বগির ওই কম্পার্টমেন্টের সমস্ত যাত্রীদেরকেই ওই ছবিটা ব্যঙ্গচিত্রটা দেখিয়েছিলেন, শুধুমাত্র শেঠজিকে ছাড়া, ঠিক আছে। এরপর আমাদের এখানে দ্য নর্থ শিপ থেকে প্যাসেজ তুলে দেওয়া হয়েছে এবং সেখান থেকে আমাদের বেশ কিছু
প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমে এমসিকিউ আছে, ফার্স্টে আছে দ্য শিপস ওয়্যার সেইলিং বাই, এটার আনসার হবে অপশন এ ইন দ্য মর্নিং, তারা সকালবেলা যাত্রা করছিল। 2 দাগে আছে দ্য সি ফর দ্য ফার্স্ট শিপ ওয়াজ, এটা হবে রানিং, প্রথম জাহাজের জন্য সমুদ্রটা কেমন ছিল, এটা হবে রানিং, ছুটন্ত সমুদ্র ছিল। দ্য ফার্স্ট শিপ ওয়াজ ক্যারিড টু এ রিচ কান্ট্রি, প্রথম জাহাজটাকে কোথায় বহন করে নিয়ে যাওয়া হয়েছিল, একটা সমৃদ্ধশালী দেশে, রিচ কান্ট্রি, অপশন এ। 2 দাগে এই বি দাগে দুটো প্রশ্ন আছে, হোয়াট ডিড দ্য উইন্ড ডু টু দ্য ফার্স্ট শিপ, প্রথম জাহাজের সাথে বাতাস কি করেছিল, তাহলে এটার আনসার আমরা এইভাবে লিখবো। অ্যাকর্ডিং টু দ্য পোয়েম দ্য নর্থ শিপ রিটেন বাই ফিলিপ লার্কিন, ফিলিপ লার্কিনের লেখা কবিতা দ্য নর্থ শিপ অনুসারে দ্য উইন্ড ওয়াজ ভেরি ফেভারেবল ফর দ্য ফার্স্ট শিপ, প্রথম জাহাজের জন্য বাতাসটা খুবই আরামদায়ক মানে মনোরম ছিল। ইট টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, এটা পশ্চিম দিকে যাত্রা করেছিল। অ্যান্ড ইট ওয়াজ পজেসড বাই দ্য উইন্ড হুইচ ক্যারিড ইট টু এ রিচ কান্ট্রি, এবং সেটা বাতাসের দ্বারা পুরোপুরি সাপোর্ট পেয়েছিল, পুরোপুরি সে বাতাসের দ্বারা সহযোগিতা পেয়েছিল এবং তাকে একটা সমৃদ্ধশালী দেশে সে বাতাস ক্যারি করে নিয়ে গিয়েছিল, বহন করে নিয়ে গিয়েছিল। 2 দাগের প্রশ্ন আছে, হোয়াট হ্যাপেন টু দ্য সেকেন্ড শিপ, দ্বিতীয় জাহাজের সাথে কি হয়েছিল। অ্যাকর্ডিং টু দ্য পোয়েম দ্য নর্থ শিপ রিটেন বাই ফিলিপ লার্কিন, ফিলিপ লার্কিনের লেখা দ্য নর্থ শিপ কবিতা অনুসারে দ্য উইন্ড ওয়াজ লাইক আ বিস্ট ফর দ্য সেকেন্ড শিপ, দ্বিতীয় জাহাজের জন্য ওই বাতাসটা একদম পশুর মতো ছিল। ইট টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, এটা পূর্ব অভিমুখে যাত্রা করেছিল। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক আ বিস্ট, এবং বাতাস এটাকে পুরো পশুর মতো শিকার করেছিল। অ্যান্ড ড্রভ ইট টু অ্যানকর ইন ক্যাপটিভিটি, এবং তাকে বাধ্য করেছিল নোঙর ফেলতে, বন্দি দশাতে নোঙর ফেলতে বাধ্য করেছিল। এরপরে একটা আনসিন দেওয়া আছে, এবং এই আনসিনটা হচ্ছে ইয়াস ঝড় অনুসারে। তোমরা নিশ্চয়ই জানো যে 2021-এ মানে আমফানের পরে আর কি, 2021-এ আমফানের পরে ইয়াস বলে একটা ঝড় এসেছিল। তো সেই ঝড়টা কতটা কি ক্ষতিকর অবস্থা তৈরি করেছিল সেটা আমাদের এখানে আনসিনে দেওয়া আছে। তো আমি আনসিনটা পড়ে সময় নষ্ট করছি না, আমি ডিরেক্ট কোয়েশ্চেন আনসারে চলে যাচ্ছি, এবং কোথা থেকে আমি আনসারটা লিখেছি সেটা আন্ডারলাইন করে আমি তোমাদেরকে দেখিয়েও দেবো, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো প্রথমে আছে দ্য ড্যামেজ রিভার এমব্যাঙ্কমেন্টস লেন্থ মেনশনড ইজ, এটা হবে 156 কিলোমিটার। এখানে বলা হচ্ছে যে ক্ষতিগ্রস্ত নদীটার ধার কতটা দীর্ঘ ছিল বলে মেনশন করা হয়েছে এই আনসিনে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে প্রিলিমিনারি এস্টিমেটস সাজেস্টস নিয়ারলি 156 কিলোমিটার অফ রিভার এমব্যাঙ্কমেন্টস ইন দিস 4 ডিস্ট্রিক্টস ওয়ার আইদার ব্রেস্ট অর ড্যামেজ। এই 4টে ডিস্ট্রিক্টের নদীগুলো যে নদীগুলো ক্ষতিগ্রস্ত বা ভেঙে পড়ে গেছে তাদের ধারগুলোর দৈর্ঘ্য 156 কিলোমিটার প্রায়। তাহলে এখানে আমাদের 156 কিলোমিটার হবে। এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, এখানে 156 কিলোমিটার আছে ঠিকই, কিন্তু এখানে দেখো কথাটা হচ্ছে নিয়ারলি, অর্থাৎ প্রায়, পুরোপুরি কিন্তু 156 কিলোমিটার নয়, প্রায় 156 কিলোমিটার। এবার যদি কখনো এই আনসারটাই হয়তো দেখা গেল তোমাদের 9-এর ফাইনাল পরীক্ষাতে দিয়ে দিল কোনো স্কুলে, এবার হয়তো 156 কিলোমিটার অপশনে আছে, আবার নিয়ারলি 156, তোমরা কিন্তু কোনোভাবেই 156 কিলোমিটারে দাগ দিয়ে দিও না, তোমরা কিন্তু তখন নিয়ারলি 156 কিলোমিটারে দাগ দেবে, ঠিক আছে। এরপর আছে ইয়াস উইল ব্রিং আ ব্লো টু রুরাল ইকোনমি, ইয়াস একটা ক্ষতির প্রবাহ বয়ে নিয়ে এসেছে কোথায়, গ্রামীণ অর্থনীতিতে। এখানে দেখো লেখা আছে যে একদম লাস্ট লাইনে হুইচ উইল ডেফিনেটলি ডিল এ ব্লো টু রুরাল ইকোনমি অ্যামিড দ্য প্যান্ডেমিক। তো যেহেতু ও গ্রামীণ অর্থনীতিতে রুরাল ইকোনমিতে একটা ব্লো বয়ে নিয়ে এসেছে, তার জন্য রুরাল ইকোনমিটা রাইট আনসার হবে। আমফান ওয়াজ সিন ইন লাস্ট ইয়ার, আমফানটা কবে দেখা গিয়েছিল, আগের বছরে। এখানে দেখো লেখা আছে আমফান ডিড লাস্ট ইয়ার, আমফান আগের বছরে এই ক্ষতিগুলো করেছিল, তাহলে আমফান লাস্ট ইয়ারে দেখা গিয়েছিল। এরপর 3টে প্রশ্ন আছে, প্রথমটা আছে হোয়ার ডিড দ্য সাইক্লোন মেক আ ল্যান্ডফল, সাইক্লোনটা কোথায় ল্যান্ডফল ঘটিয়েছিল বা কোথায় আর কি কোথায় আর কি নিজের শেষ গতিটা ফেলেছিল। তাহলে আমরা যে কোনো প্রশ্নের উত্তর শুরু করার আগে লিখবো অ্যাকর্ডিং টু দ্য গিভেন প্যাসেজ, তারপরে আমরা মূল উত্তর শুরু করব, ঠিক আছে। তো এখানে আমাদের আনসার হবে অ্যাকর্ডিং টু দ্য গিভেন প্যাসেজ দ্য সাইক্লোন ইয়াস মেড আ ল্যান্ডফল নিয়ার ধর্মা পোর্ট ওড়িশা অন ওয়েডনেসডে। অ্যাকর্ডিং টু দ্য গিভেন প্যাসেজ দ্য সাইক্লোন ইয়াস মেড আ ল্যান্ডফল নিয়ার ধর্মা পোর্ট ওড়িশা অন ওয়েডনেসডে। 2 দাগে আছে হোয়াট হ্যাড ক্রিয়েটেড আ ফ্লাড লাইক সিচুয়েশন, ফ্লাড লাইক সিচুয়েশনটা মানে কি থেকে ফ্লাড লাইক সিচুয়েশনটা তৈরি হয়েছিল। তো এখানে যদি আমরা দেখি তাহলে এইটাই আমাদের পুরো উত্তর হিসেবে আমরা লিখে দিতে পারি, সেটা হচ্ছে আমাদের এই প্রথম থেকে সাইক্লোন ইয়াস created a flood-like situation in several parts of Bengal, as many places in East Midnapore, Howrah, North and South 24 Parganas got marooned after river and sea water gushed into villages following damage to river embankments by the unprecedented high storm surge soon after the cyclone made a landfall near Dharmaport in Odisha on Wednesday. এখান থেকে এতটা পর্যন্ত আমরা
পুরোটা বলতে পারি, কিন্তু যেহেতু 1 নম্বরে সেইটু আমাদের অতটা বলার দরকার নেই, আমরা জাস্ট এইটুকু বলতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য গিভেন প্যাসেজ সাইক্লোন ইয়ার্স ক্রিয়েটেড আ ফ্লাড লাইক সিচুয়েশন ইন সেভারাল পার্টস অফ বেঙ্গল। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে লিখবো যে what had created a flood-like situation? Just লিখবো according to the given passage, cyclone years created a flood-like situation in several parts of Bengal. আমি ভাবছিলাম যেটা 2 মার্কের প্রশ্ন, তার জন্য আমি অতটা বলছিলাম, কিন্তু যদি 1 মার্কের হয় তাহলে ওই জাস্ট 1 লাইন বললেই হবে। 3 দাগে আছে what did the dead person mentioned here to? ওই যে মৃত মানুষ সে এখানে কি করতো বলে উল্লেখ করা আছে, তো আমরা লিখবো according to the given passage, তারপরে লিখবো the dead person was a fisheries worker. The dead person was a fisheries worker. এরপর ট্রু ফলস আছে। প্রথমটা আছে ইয়াস হ্যাড দ্য সেম ইম্প্যাক্ট লাইক আমফান। আমফানের মতোই ইয়াসও একদম সমান ক্ষতি করেছিল, বাট এটা ফলস হবে কারণ ইয়াস আমফানের মতন অতটা ক্ষতি করেনি। এখানে লেখা আছে দেখো যে দো ইয়াস ডিড নট লিভ অ্যান ইম্প্যাক্ট লাইক সাইক্লোন আমফান ডিড লাস্ট ইয়ার। যদিও ইয়াস আমফান আগের বছর যতটা ক্ষতি করে গিয়েছিল ততটা ইম্প্যাক্ট বা ততটা প্রভাব ইয়াস ফেলতে পারেনি, তার জন্য এটা ফলস হবে। আর এখান থেকে এটুকু আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে। সেকেন্ডে আছে রিভার এম্প্যাঙ্কমেন্টস অফ পুরুলিয়া বর্ধমান ওয়ার ড্যামেজড। এটা ট্রু হবে, এই জেলাগুলোর রিভার এম্প্যাঙ্কমেন্ট সত্যি ড্যামেজ হয়েছিল। আর এখানে সাপোর্টিং স্টেটমেন্ট আমাদের এইটা হবে প্রিলিমিনারি এস্টিমেটস সাজেস্ট নিয়ারলি 156 কিলোমিটার অফ রিভার এম্প্যাঙ্কমেন্টস ইন দিস 4 ডিস্ট্রিক্টস ওয়ার আইদার ব্রেস্ট অর ড্যামেজড। এটাই আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। 3 দাগে আছে ধর্মপোর্ট ইজ ইন নর্থ 24 পরগনাস। এটা ফলস হবে কারণ ধর্মপোর্ট ওড়িশাতে, উত্তর 24 পরগনাতে নয়। তাহলে এখানে আমরা লিখবো, এখান থেকে দেখো এই সাপোর্টিং স্টেটমেন্টে যদি তোমরা লিখতে যাও তাহলে তোমাদের এখান থেকে এতটা পুরোটাই লিখতে হবে, কিন্তু এতটা লেখা কি সম্ভব? তোমাদের যদি মনে হয় যে এতটা তোমাদের লিখতে মানে সমস্যা হতে পারে তাহলে তোমরা এইভাবে লিখতে পারো। দেখো আমি সাপোর্টিং স্টেটমেন্টটা কিভাবে লিখতে বলছি। যেহেতু প্রথম থেকে অনেকটা লাইন লিখতে হতে পারে তার জন্য তোমরা এরকম ভাবে লেখো। প্রথমে এরকম কোটেশন দিয়ে ডট 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 দিয়ে দাও, তারপরে তোমাদের ঠিক যেটুকুর মধ্যে ওই কথাটা লেখা আছে যে ওড়িশাতে অবস্থিত সেইটুকু লেখো। প্রথমে ডট 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 দিয়ে দাও, তারপর আফটার দ্য সাইক্লোন মেড আ ল্যান্ডফল নিয়ার ধর্মপোর্ট ইন ওড়িশা অন ওয়েডনেসডে। ঠিক ওই সেন্টেন্সটা শেষ হওয়ার আগের লাইনটা পর্যন্ত ডট 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 দিয়ে তুমি জাস্ট ওই যে ওই ধর্মপোর্টটা যে ওড়িশাতে অবস্থিত সেইটা জাস্ট এখানে উল্লেখ করে দিলেই হবে। তার আগে কি লেখা আছে সেটা তোমার দেখা দরকার নেই, লেখারও দরকার নেই, তুমি জাস্ট ডট ডট দিয়ে দিলে এক্সামিনার দেখে নেবে। এরকম নয় যে কেটে দেবে বা হাফ নাম্বার কেটে নেবে, ওরকম কোনো ব্যাপার না। তুমি সাপোর্টিং স্টেটমেন্টটা তুমি যেটা ফলস বলছো সেটা তোমার সাপোর্টিং স্টেটমেন্টের মধ্যে তুমি তোমার সত্যতা যাচাই করা, তোমার উত্তরের যুক্তি নিরিখে তোমার সত্যতা যাচাই করার জন্য সেই লাইনটা যথেষ্ট কিনা সেটা দেখে এক্সামিনার নাম্বার দেবেন। তুমি পুরো সেন্টেন্স লিখেছো কি না লিখেছো সেটা তিনি দেখবেন না, তার জন্য এরকম ডট ডট দিয়ে তোমরা জাস্ট ওই সাপোর্টিং স্টেটমেন্টের মধ্যে ওইটা উল্লেখ করবে যেটার নিরিখে তোমরা ওই স্টেটমেন্টটাকে ট্রু বা ফলস বলছো। এরপরে আমাদের গ্রামার আছে, তো এটা তো তোমরা সবাই জানো। দ্য প্রাইস অফ ব্যানানাসের থেকে এটা আমাদের ফর্ম অফ ভার্বস দিয়ে দিয়েছে। এটা হবে দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, দ্য ফ্রুট ভেন্ডার ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট, দেন গট অন টু দ্য ফুটস্টেপ অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো। এটাই অ্যান্সার হবে। এরপরে আমাদের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন আছে পরের পেজে, তো এটা আমাদের হবে হি ওয়াজ ড্রেসড ইন ইয়েলো রোব অ্যান্ড ক্যারিড আ বোল ইন হিজ হ্যান্ড টু বেক ফ্রম চ্যারিটেবল পিপল ফর দ্য মিল ওয়ান্স আ ডে। এরপর ডু অ্যাজ ডাইরেক্টেড আছে। প্রথমটা আছে দ্য বয়েজ মেড হিম দ্য ক্যাপ্টেন। ভয়েস চেঞ্জ করলে কি হবে? আমরা এখানে হিমটাকে যদি অবজেক্ট করে নিই তাহলে হি হয়ে যাবে, তাই না? হিমটা হি হয়ে যাবে। আর এখানে যেহেতু মেড আছে বুঝতেই পারছি এটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা একটা অক্সিলারি নিয়ে আসবো। আর এখানে পাস্ট টেন্সে আছে মানে অক্সিলারিটা আমাদের ওয়াজ হবে, কারণ হি এর সাথে ওয়াজ হয়, হি এর সাথে কিন্তু ওয়্যার হয় না। তাহলে হি এর সাথে ওয়াজ হলো। এরপর মেডের পাস্ট পার্টিসিপাল ফর্ম মেডই, ঠিক আছে। আর দ্য ক্যাপ্টেন হচ্ছে আমাদের আদার্স, তাই এটা আমরা বসিয়ে দেবো ভার্বের পরে, দেন তারপরে আমরা বাই দিয়ে দ্য বয়েজ লিখবো। হি ওয়াজ মেড দ্য ক্যাপ্টেন বাই দ্য বয়েজ। কিভাবে সাজালাম আমরা? সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস পাস্ট ফর্ম প্লাস আদার্স প্লাস বাই দ্য বয়েজ। এভরিবডি নোজ দ্য নেম অফ রবীন্দ্রনাথ টেগর। ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে বলা হয়েছে। এখানে এটার মানে দাঁড়াচ্ছে যে সবাই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে, তাহলে প্রশ্নবোধক বাক্যে করলে কি হবে? কে না রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে? এবার ভালো করে দেখো, এখানে যেহেতু নোজের সাথে এজ আছে তার জন্য আমরা এই এজটার জন্য একটা ডাজ নিয়ে আসবো। তাহলে কিন্তু যদি আমরা ডাজ লিখি প্রশ্নের মধ্যে তাহলে কিন্তু নো এর সাথে আর এজটা লিখবো না, ঠিক আছে। তাহলে হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ টেগর। কে না রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে? হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ টেগর। 3 দাগে আছে অ্যাজ সুন অ্যাজ হি স মি হি ওয়েন্ট অ্যাওয়ে। যেই না সে আমাকে দেখলো সে পালিয়ে গেল। নো সুনার দিয়ে করতে বলা হয়েছে। এটাকে যদি নেগেটিভ করতে বলা হতো তাহলেও নো সুনার দিয়েই করতে হতো। তাহলে আমরা জানি নো সুনার দিয়ে করলে তার সাথে একটা হ্যাড হয়, যদি আর এখানে আমাদের ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে আমাদের এখানে একটা হ্যাড হয়, এবং যেহেতু আমরা হ্যাড লিখছি তার জন্য আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম লিখতে হয়। তাহলে স এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে সিন, আর তারপরে আমাদের দেন লিখতে হয়। মানে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমাদের নো সুনার লিখতে হয়, তারপর নো সুনার হ্যাড লিখতে হয়,
তারপরে আমাদের সয়ের পরিবর্তে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হয়, দিয়ে কমার জায়গায় আমরা একটা দেন লিখি, ওই কমাটার জায়গায় একটা দেন লিখি, তাছাড়া আর কিছু চেঞ্জ হয় না। নো সুনার হ্যাড হি সিন মি দেন হি ওয়েন্ট অ্যাওয়ে। এরপর 4 দাগে আছে রতন ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন আওয়ার ভিলেজ। এখানে একটা ভুল আছে, কি ভুল আছে বলো তো? এখানে টলেস্ট বয়েজ হবে না, এখানে বয়েজের সাথে এই যে এসটা আছে সেটা হবে না, কারণ এখানে বলা হয়েছে যে আমাদের গ্রামে যতগুলো লম্বা ছেলে আছে তার মধ্যে অন্যতম হলো রতন। রতন ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ভিলেজ। ঠিক আছে, তো এটা পজিটিভ ডিগ্রিতে করলে কি হবে? আমরা জানি যে যদি সুপারলেটিভে ওয়ান অফ দ্য থাকে তাহলে পজিটিভে করতে বলে ভেরি ফিউ দিয়ে করতে হয়। তাহলে এখানে যেহেতু সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দ্য আছে তাহলে আমরা ভেরি ফিউ দিয়ে করবো। ভেরি ফিউ বয়েজ আর যেহেতু আমাদের এখানে আমি এবার বয়েজের সাথে এসটা রাখতে পারি, কারণ আমি এখানে বলছি অনেকগুলো ছেলেই রতনের মতন লম্বা। ঠিক আছে, তাহলে অনেকগুলো ছেলে যেহেতু ইউজ করছি তার জন্য আমি এখানে এস রাখবো। ভেরি ফিউ বয়েজ আর যেহেতু আমি অনেক প্লুরাল ইউজ করছি তার জন্য ইজ হবে না, আর হবে। রতন এখানে একা ছিল তার জন্য ইজ হয়েছে, বাট আমি তো এখানে অনেকগুলো ছেলের কথা বলছি তার জন্য এখানে আর হবে। ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ টল অ্যাজ রতন ইন আওয়ার ভিলেজ। এখানে টলেস্টটাকে টল করে দিলাম, তাহলে এটা পজিটিভ হয়ে গেল। ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ টল অ্যাজ রতন ইন আওয়ার ভিলেজ। তোমরা চাইলে সো টল অ্যাজ রতন ইন আওয়ার ভিলেজ করতে পারো। দ্য সং অফ দ্য গার্ল ইজ ভেরি সুইট। মেয়েটার গানটা খুবই মিষ্টি। এটাকে বলেছে যে সুইটের অ্যাডভার্ব ফর্ম করতে, মানে মিষ্টির অ্যাডভার্ব ফর্ম করতে। তো মিষ্টির সুইটের অ্যাডভার্ব ফর্ম হচ্ছে সুইটলি। তাহলে এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাদের কিরকম দাঁড়াবে? আমরা সবসময় জানি যে যদি কোনো অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করতে বলে তাহলে আমাদের সেক্ষেত্রে ভার্বটাকে ইউজ করতে হয় অন্যরকম ভাবে, মানে এমন একটা ভার্ব নিয়ে আসতে হয় যেটা অ্যাডভার্বকে মডিফাই করবে। তাহলে আমরা এইভাবে লিখবো দ্য গার্ল সিংস ভেরি সুইটলি। ঠিক আছে, দ্য গার্ল সিংস ভেরি সুইটলি। এখানে ছিল দ্য সং অফ দ্য গার্ল, মেয়েটির গান, আর আমি এখানে করে দিলাম দ্য গার্ল সিংস, মেয়েটি গাইছে। দ্য গার্ল সিংস ভেরি সুইটলি, আমি এখানে সিং ভার্ব নিয়ে চলে আসলাম, নইলে কিন্তু আমি এটাকে অ্যাডভার্ব করতে পারতাম না। সবসময় মনে রাখবে অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করতে গেলে সবসময় আমাদেরকে একটা ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে দ্য গার্ল সিংস ভেরি সুইটলি, মেয়েটি খুব সুইটলি গান করছে। 6 দাগে আছে দ্য বয় ইজ টু উইক টু লিফট দ্য হেভি স্টোন। আমরা জানি টু থাকলে আর যদি সেটাকে সো দ্যাট দিয়ে করতে বলে তো আমাদের এভাবে করে দিতে হয়, দ্য বয় ইজ সো উইক দ্যাট হি ক্যান নট লিফট দ্য হেভি স্টোন। স্বামী সেইড হোয়াট হ্যাজ হি ডান ফাদার, ইনডিরেক্ট স্পিচে করতে বলা হয়েছে। তাহলে স্বামী আস্কড, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা লিখবো স্বামী আস্কড হিজ ফাদার হোয়াট হি হ্যাড ডান। স্বামী আস্কড হিজ ফাদার হোয়াট হি হ্যাড ডান। এখানে যেহেতু হ্যাভ আছে, হ্যাজ আছে, তাহলে আমরা যদি পাস্ট টেন্স, আমরা জানি হ্যাজ থাকলে আমাদের পাস্ট টেন্সে সেটা হ্যাড হয়ে যাবে, তাহলে হবে স্বামী আস্কড হিজ ফাদার হোয়াট হি হ্যাড ডান। ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ, তুমি নিজের স্বাস্থ্যের খেয়াল রাখছো না। ইউ মে ফল ইল, তুমি অসুস্থ হয়ে পড়তে পারো। এটাকে বলেছে যে অ্যাডভার্ব ক্লজ ইউজ করে সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে। তা আমরা জানি অ্যাডভার্ব ক্লজ মানে ইফ দিয়ে, অ্যাজ দিয়ে, এইসব দিয়ে করা হয়। তাহলে ইফ দিয়ে যদি করি যে ইফ ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ ইউ মে ফল ইল, যদি তুমি তোমার শরীরের যত্ন না নাও তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে। ইফ ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ ইউ মে ফল ইল। The people were so stunned that they could not speak in the beginning. সিম্পল সেন্টেন্সে করতে বলা হয়েছে। আমরা জানি সো দ্যাট থাকলে সেখানে যদি সিম্পল সেন্টেন্স দিয়ে জয়েন করতে বলা হয় তাহলে টু দিয়ে করতে হয়। তাহলে the people were too stunned to speak in the beginning. The people were too stunned to speak in the beginning. সুমন knows the truth. সুমন সত্যিটা জানে। এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা হয়েছে। তাহলে আমরা কি লিখবো? সুমন সত্যিটা জানে। এটাকে জটিল করে বললে আমরা এইভাবে বলবো সুমন জানে যে সত্যিটা কি। সুমন knows what the truth is. কখনোই হোয়াটের পরে ইজ দিয়ে দেবে না। সুমন এরকম কিন্তু কখনোই করবে না। অনেকেই তোমরা আমি জানি এরকম করো যে সুমন নোজ হোয়াট ইজ দ্য ট্রুথ। এটা কিন্তু একদম ভুল, ওইভাবে কিন্তু হবে না। আমরা যখন কাউকে প্রশ্ন করি তখন আমরা বলি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ দ্য ট্রুথ, হোয়াট ইজ দ্য কালার অফ এ ম্যাঙ্গো, এরকম করে আমরা প্রশ্ন করি না। কিন্তু যখন আমরা কোনো স্টেটমেন্ট বলি তখন কিন্তু হোয়াটের পরে অক্সিলারি বসে না, তখন হোয়াটের একদম শেষে গিয়ে, মানে একদম সেন্টেন্সের শেষে গিয়ে অক্সিলারি বসে। ঠিক যেরকম আমি যদি বলি যে শি আস্কড মি হোয়াট মাই নেম ইজ, সে আমাকে জিজ্ঞাসা করলো যে আমার নামটা কি, তাহলে আমি কি এইভাবে বলবো যে শি আস্কড মি হোয়াট ইজ মাই নেম? তাহলে তো সেটা প্রশ্নই থেকে যাচ্ছে, সেটা কি করে স্টেটমেন্ট হচ্ছে? আমি তাকে এইভাবে বলবো শি আস্কড মি হোয়াট মাই নেম ইজ, সে আমাকে জিজ্ঞাসা করলো যে আমার নামটা আসলে কি। তো এখানেও আমরা এইভাবে করবো সুমন নোজ হোয়াট দ্য ট্রুথ ইজ, সুমন জানে যে সত্যিটা কি, নট সুমন নোজ হোয়াট ইজ দ্য ট্রুথ। ঠিক আছে, এইভাবে করবো না। তো সুমন নোজ হোয়াট দ্য ট্রুথ ইজ, এটাই আনসার হবে। এরপর আমাদের ফ্রেজাল ভার্বস আছে। প্রথমে আছে রিকভার। তো আমরা জানি রিকভার মানে সুস্থ হওয়া, আবার কাম ডাউন মানেও সুস্থ হওয়া। আর এখানে যেহেতু ভার্বের সাথে ইডি বা এস কিছু যুক্ত নেই তার জন্য আমরা এটাকে কাম ডাউনে রেখে দিতে পারবো। এরপর আছে রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা, টার্ন ডাউন মানেও প্রত্যাখ্যান করা। যেহেতু এখানেও ইডি বা এস কিছু যুক্ত করা নেই ভার্বের সাথে তার জন্য এটাকে আমরা জাস্ট টার্ন ডাউন রেখে দেবো। এরপরে ওর মানে পরিধান করা,
পুটন মানেও পরিধান করা। এবার ওর তো পাস্ট টেন্স, কিন্তু পুটনটাকে পুটনই রেখে দেবো, কারণ পুটের 3টে ফর্মই এক, পুটের কোনো পরিবর্তন হয় না। রিয়ার্ড মানে প্রতিপালন করা, ব্রিং আপ মানেও প্রতিপালন করা, বাট এখানে রিয়ার্ডের সাথে ইডি যোগ করা আছে, তাহলে আমরা ব্রিং এর পাস্ট পার্টিসিপাল ফর্ম ইউজ করবো, কারণ এখানে ওয়াজ এর সাথে আমাদের রিয়ার্ড আছে, তার জন্য ব্রিং এর পাস্ট পার্টিসিপাল ফর্ম ইউজ হবে ব্রট আপ। এরপর আমাদের ভোকাবুলারি আছে, প্রথম আছে ইনিশিয়াল অর্থাৎ প্রাথমিক, আর প্রিলিমিনারি মানেও প্রাথমিক, তার জন্য আমরা এখানে প্রিলিমিনারি লিখবো। ব্রোক মানে ভেঙে যাওয়া, ব্রেঞ্চড মানেও ভেঙে যাওয়া, তার জন্য আমরা এখানে ব্রেঞ্চড লিখবো। দ্য কন্ট্রোল ব্রিডিং অ্যান্ড রিয়ারিং অফ ফিশ, মাছের পরিচর্যা এবং প্রতিপালন করা, সেটাকে ফিশারিজ বলা হয়। আর ইনফ্লুয়েন্স মানে প্রভাব, ইম্প্যাক্ট মানেও প্রভাব। এবার এই শব্দগুলো আমাদের আনসারে কোথায় আছে সেগুলো দেখে নেওয়া যাক। এইখানে আছে ইম্প্যাক্ট, এইখানে আছে ফিশারিজ, আর এইখানে আছে প্রিলিমিনারি, আর এখানে আছে ব্রেঞ্চড। এবার যারা এতক্ষণ ধরে এই রাইটিং স্কিলগুলোর জন্য বসে রয়েছে, এই ভিডিওটা দেখছো 7, 8, 9 রাইটিং দেখবে বলে, তাদেরকে বলি এই ভিডিও 3টে অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, দেখবে একদম সুন্দরভাবে নোটিস রাইটিং আর এই নিউজ পেপার রিপোর্ট আর এই স্টোরি রাইটিং সুন্দরভাবে লেখা আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এই চ্যানেল থেকেও দেখে নিতে পারো। তো চলো আজকে ভিডিও পর্যন্ত, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।